মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, একটু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলি। 2 মাসে বিএনপির হাতে খুন হয়েছে 31 জন, ধর্ষণের ঘটনা ঘটেছে 14টি, বিএনপির চাঁদাবাজির খবর এসেছে 83টি, হামলার ঘটনা এসেছে 154টি। এর একটিতে সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আন্দালি পার্থর লগে সামনাসামনি তর্ক করা গেলে জমলই নে। যাই হোক, আজকে দুইজনেরই ধর্ম এই এপিসোডে 2টা পর্ব হবে। আজকে দুইজনের বক্তব্য খণ্ডন, ফজা তো মিথ্যাবাদী, তাও ওরা ধরা লাগবে। আর দ্বিতীয় এপিসোড হবে জুলাই আর 71 নিয়ে আমার প্রস্তাবনা, কোনটা আসলে আমাদের ইতিহাসের অংশ আর কোনটা না। আন্দালি পার্থরে তার বক্তিমা নিয়ে ডলা দিতে পারলে মজাই লাগে। তাইলে আসেন এইবার তুলাধনা করি দুইজনরে একে একে। প্রথমে ফজা পাগলা, এইটা সে তুলাধনার সাউন্ড হবে। দেন শুরু করেন, আল্লাহর নামে শুরু করি। আসে স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। তাহলে চোরকে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগও চুরি করে না, বিএনপি আসলে বিএনপিও চুরি করে না, অন্য দল জাতীয় পার্টি ছিল সেও চুরি করে নাই। তাহলে এত বেগম পাড়া, এত ঘর বাড়ি সেখানে হলো থেকে বারবার আমাদেরকে প্রতারিত করা হয়, আমাদেরকে প্রমাণিত করা হয়, আমাদেরকে বারবার বারবার নিষ্পেষিত করা হয়। সংসদ অধিবেশনের গতকালকের সেশনে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি একটি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের সময় কয়েক মাত্রায় বৃদ্ধি করে 32 মিনিট দীর্ঘ করা হয়েছে। তার এই 32 মিনিটের লম্বা বক্তৃতায় তিনি বাংলাদেশের রাজনীতিকে মোটামুটি একেবারে মানুষের চোখের সামনে তুলে ধরেছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। এখানে অনেকগুলো বিষয় তিনি পয়েন্ট আউট করেছেন। আমি তার বক্তব্যটা পুরো মনোযোগ দিয়ে শুনছিলাম এবং বর্তমান সময়ের যে সমস্যাগুলো, রাজনীতিতে যে অচল অবস্থা তৈরি হয়েছে, এই মূল জায়গায় তিনি অ্যাড্রেস করতে পেরেছেন। আর এই বক্তব্যের পরে আমার কাছে মনে হয়েছে সম্ভবত জাতীয় সংসদে এর আগে এরকম গোছালো, সাজানো এবং যুক্তি ভিত্তিক বক্তব্য আর কেউ দিতে পারেনি। জয় বাংলা, ধন্যবাদ ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো, আজকের এই এপিসোডটি সাজানো। আশা করি আপনারা খুব ভালো করে জানেন দেশের পরিস্থিতি কেমন এবং সংসদের থমথমে পরিবেশ। একের পর এক বক্তব্য দিচ্ছে সরকার দলীয় এবং বিরোধী দলীয় নেতাকর্মীরা। দেশের পরিবেশ, সংসদের পরিবেশ, যাবতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শুনতে হবে। আমি মনে করি তাহলে অনেক কিছুই আপনাদের জানার বাকি আছে, অনেক কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে বা মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। সংসদ অধিবেশনের গতকালকের সেশনে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি একটি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের সময় কয়েক মাত্রায় বৃদ্ধি করে 32 মিনিট দীর্ঘ করা হয়েছে। তার এই 32 মিনিটের লম্বা বক্তৃতায় তিনি বাংলাদেশের রাজনীতিকে মোটামুটি একেবারে মানুষের চোখের সামনে তুলে ধরেছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। এখানে অনেকগুলো বিষয় তিনি পয়েন্ট আউট করেছেন। আমি তার বক্তব্যটা পুরো মনোযোগ দিয়ে শুনছিলাম এবং বর্তমান সময়ের যে সমস্যাগুলো, রাজনীতিতে যে অচল অবস্থা তৈরি হয়েছে, এই মূল জায়গায় তিনি অ্যাড্রেস করতে পেরেছেন। আর এই বক্তব্যের পরে আমার কাছে মনে হয়েছে সম্ভবত জাতীয় সংসদে এর আগে এরকম গোছালো, সাজানো এবং যুক্তি ভিত্তিক বক্তব্য আর কেউ দিতে পারেনি। আমি তার বক্তব্যগুলোকে পয়েন্ট আউট করার চেষ্টা করেছি। 17টা পয়েন্টে তিনি টাচ করার চেষ্টা করেছেন এবং মজার ব্যাপার হচ্ছে এই যে বক্তব্যগুলো দিয়েছেন, যে 17টা পয়েন্ট আউট করেছেন, প্রত্যেকটা পয়েন্ট আউটে গিয়ে তিনি সরকারি দলের অর্থাৎ বিএনপি দলের যে সমস্ত এমপি মন্ত্রীরা রয়েছেন তাদেরকে অ্যাড্রেস করে বক্তব্য দিয়েছেন, অর্থাৎ যুক্তি দিয়েছেন, প্রতিযুক্তি দিয়েছেন কেন করতে হবে সেই যুক্তির পরিপ্রেক্ষিতে সরকারি দলের কে কি বক্তব্য দিয়েছে ওই বক্তব্যকে কোট আনকোট করে তিনি বক্তব্য দিয়েছেন। এরকম মেসুড বক্তব্য আমরা দীর্ঘদিন শুনি না। বেশ কিছুদিন ধরে বলা হচ্ছিল ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্র শিবিরের উপরে যে হামলা করেছে, জুলাই যোদ্ধাদের উপরে হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলা করেছে, সংসদ সদস্যদের উপরে হামলা করেছে বিএনপি দলীয় কর্মী বাহিনী। এই ব্যাপারে এনসিপি একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। সবার কাছ থেকে মোটামুটি একটা সমালোচনা শুরু হয়ে গিয়েছিল যে দেখো জোটের নেতারা মার খাচ্ছে অথচ এনসিপি এ ব্যাপারে কোনো বিবৃতি দিচ্ছে না বা মুখ খুলছে না। আসলে উস্তাদের মায়ের শেষ রাত্রেই হয়। উস্তাদ নাহিদ ইসলাম তিনি এমন মারটা দিলেন শেষ রাত্রে এসে, যে মায়ের দেবার পরে বিএনপির সংসদ সদস্যরা ইতিপূর্বে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে কোনো জবাব নাই। তিনি প্রথমেই ধরেছেন অর্থমন্ত্রীকে। অর্থমন্ত্রী বলেছেন যে আমরা এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিলাম বা এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা রাজনৈতিক, এটা কোনো দলীয় নয়। নাহিদ ইসলাম তার বক্তব্যকে কোট আনকোট করে বলেছেন যে এইটা তিনি অসত্য কথা বলেছেন সংসদীয় ভাষা, যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ হয়েছে মূলত দলীয় ভিত্তিতে। কারণ এই ব্যক্তি যাকে নিয়োগ দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে করা হয়েছে, এই ব্যক্তি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। এবার চিন্তা করেন পুরস্কার এটা। এবং বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে কোনো ব্যবসায়ী এইভাবে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়নি। এবারই সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দিয়েছে এবং তিনি এটাও অ্যাড্রেস করেছেন যে কেন এখানে তাকে আনা হলো, এর পিছনে একটা কারণ আছে। কারণ এই সংসদে 11 জন এমপি আছে, মন্ত্রী আছে যারা ঋণ খেলাপি, এবং তাদের এই ঋণ খেলাপির পরিমাণটা খুব ছোট নয়। কারো 1100 কোটি টাকা, 1500 কোটি টাকা, 700 কোটি টাকা, 600 কোটি টাকা। এই যে ঋণ খেলাপিগুলোকে সংসদে এনেছে সরকার, আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনিও তো ঋণ পুনঃতফসিলের কাহিনী সব জানেন, উনি তো সব এগুলো জানা। তো এই রিশিডিউল করার জন্য, এই মেকানিজমের জন্য মূলত তাকে আনা হয়েছে। সরকার দলীয় যে সমস্ত ঋণ খেলাপি সদস্যগুলো আছে তাদের ঋণ যাতে আর কোনোদিন না পরিশোধ করতে হয় জনগণের টাকা, শুধু পুনঃতফসিল করে করে তিনি ক্লিন ইমেজ দিয়ে দিবেন। তিনি স্পষ্টভাবে জানতে চান অর্থমন্ত্রীর কাছে সরকার দলীয় সদস্যদের এই ঋণগুলো কবে ব্যাংক ফেরত পাবে এর ব্যাপারে একটা নিশ্চয়তা চাই অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রীর এখানে আর কোনো ভাষা নাই, তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। কি জবাব দেবেন তিনি? এ তো সঠিক কথা বলেছেন। এরপরে তিনি রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ বক্তব্য দেওয়ার বিষয়ে এনেছেন। বিএনপির অনেক সংসদ সদস্য তারা রাষ্ট্রপতির ভাষণের বক্তব্যের পরে ধন্যবাদ দিতে গিয়ে শুধু ধন্যবাদই নয়, তারা আহ্লাদে গদগদ হয়ে গেছে। তিনি রাষ্ট্রপতির ব্যাপারটা বলেছেন যে এই রাষ্ট্রপতিকে এই সংসদে থাকার ন্যূনতম কোনো অধিকার নেই। কারণ এইভাবে অ্যাড্রেস করেছেন যে এই রাষ্ট্রপতি বেগম জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমান, এই তিনজনকে, বিশেষ করে বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য শেখ হাসিনা তাকে দুদকে এনেছিল এবং প্রধানমন্ত্রীকে তিনি দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দিয়ে তাকে অত্যাচার নির্যাতন করেছেন। এ হচ্ছে সেই রাষ্ট্রপতি। বিএনপি এগুলো সব ভুলে গেছে। তাহলে যে রাষ্ট্রপতি বর্তমান সরকারি দলের প্রধানমন্ত্রীকে দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে রাজাকারের দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে, জিয়াউর রহমানের খেতাবকে কেড়ে নিয়েছে, বিএনপি সেই রাষ্ট্রপতিকে কেন তাদের এত ভালো লাগলো আমাদের বুঝে আসে না। তারা এই রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এরপরে তিনি 72-এর সংবিধানের বিষয়ে বলেছেন। 72-এর সংবিধানের প্রেম হঠাৎ করে বিএনপির ভিতরে এত উতলে উঠলো কেন? অথচ এই 72-এর সংবিধানকে স্বয়ং মুক্তিযোদ্ধারা পর্যন্ত বিরোধিতা করেছে। এই 72-এর সংবিধানকে জিয়াউর রহমান বিরোধিতা করেছে। এই 72-এর সংবিধানকে ওই সময়ে 75 পরবর্তী যে সরকার এসেছিল তারা পর্যন্ত বিরোধিতা করেছে। 71 সালে যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধের পরবর্তী যে স্টেক হোল্ডার গুলো ছিল তারা পর্যন্ত এই 72-এর সংবিধানের বিরোধিতা করেছে। এই 72-এর সংবিধান তো মূলত একটি মুজিববাদী আদর্শের সংবিধান। এই সংবিধানের ভিতরে থেকেই, এই সংবিধানের কারণেই জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই সংবিধানের কারণেই আজকের প্রধানমন্ত্রীকে লন্ডনে চলে যেতে বাধ্য করা হয়েছিল। সেই সংবিধান, সেই 72-এর সংবিধান বিএনপির এখন এত ভালো লেগে গেল যে 72-এর সংবিধানের কারণে 17 বছর বিএনপিকে এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে প্রচন্ড নির্যাতন সহ্য করতে হয়েছে। সেই সংবিধানের প্রতি বিএনপির কেন এখন এত প্রেম, এইটা আমাদের বুঝে আসছে না মাননীয় স্পিকার নাহিদের ভাষা আর কি। নীরব, হতবাক। এবং মজার ব্যাপার হচ্ছে এই 72-এর সংবিধানের সবচেয়ে বেশি পক্ষে অবস্থান নিয়েছে ফজলুর রহমান, আন্দালিব রহমান পার্থ, অর্থাৎ পোল্টিবাজ যেগুলো আওয়ামী লীগ থেকে বিএনপি এসেছে, অর্থাৎ তারা মূলত এখনো বিএনপি নয়, তারা মূলত গুপ্ত আওয়ামী লীগ। জুলাই জাতীয় সনদ দিয়ে তিনি কথা বলেছেন। নাহিদ ইসলাম সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কোট করে বলেছেন। সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য আগে আমরা এখানে আসলে একটু শুনে দেখি, দেখুন তিনি কি বলেছেন। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে। এই বিষয়টি নাহিদ ইসলাম অ্যাড্রেস করেছেন যে জুলাই জাতীয় সনদ নিয়ে, গণভোট নিয়ে, বাংলাদেশের মানুষের গণরায়কে নিয়ে বিএনপি যে স্ট্যান্ড নিয়েছে, এইটাকে আমি মুনাফেকি ছাড়া আর কিছু বলতে পারি না। যদিও তিনি মুনাফেক শব্দটা সংসদে ব্যবহার করেন নাই, কারণ অসংসদীয় ভাষা তো। তবে যেটা বলেছেন সেটা মুনাফেকের চেয়ে অন্য কোনো কিছু, এর চেয়ে ভালো শব্দ আর হয় না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেছেন 1991 সালে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায় নাই, তখন আওয়ামী লীগ এবং বিএনপি প্রায় কাছাকাছি। যদি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে যেত তাহলে তারা সরকার গঠন করে ফেলতো। আর যদি বিএনপি এবং জামাত মিলে যায়, বিএনপির সাথে যে কেউ আসলেই, যেহেতু বিএনপি এগিয়ে ছিল, তখন বিএনপির কাছে জামাত এগিয়ে গেল এবং বলল যে আমরা কোনো কিছু চাই না, মন্ত্রিত্ব চাই না, কিছু চাই না, শুধু তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা মেনে নেবেন। বিএনপি সেটা মেনে নিয়ে জামাতের সাথে জোট করে সরকার গঠন করলো। সেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। বাতিল করার কারণে ওইটা দিয়ে 72-এর সংবিধানে আবার আওয়ামী লীগ ফিরে গেল 96-তে এসে। তারপরে এসে তারা 2007-8 সালে পুরা ফাইনাল ম্যাচ খেলে দিল। 17 বছর এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই দুর্ভোগ। সুতরাং এই দায় বিএনপিও এড়াতে পারে না। বিচার বিভাগের যে স্বাধীনতার কথা বলা হয়, এইখানে তিনি অ্যাড্রেস করেছেন বিচার বিভাগ নিয়ে বর্তমান যে সিনিমিনি খেলা হচ্ছে। বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠন করার কথা ছিল, সেটি সরকার বেমালুম ভুলে গেছে। তারপরে এখানে একটা অধ্যাদেশ করা হয়েছিল, সেই অধ্যাদেশটি বাতিল করা হয়েছে। তার মানে আবার সবকিছুকে সরকারের আজ্ঞাবহ করে ফেলা হয়েছে। বিচারকরা সরকারের মুখের দিকে তাকিয়ে থাকবে, তারা যেভাবে বলবে বিচারকরা সেইভাবে রায় দেবে। তার মানে কোনো কিছুর পরিবর্তন নাই, হুবহু আগে যা ছিল তাই, বরং প্রকারান্তরে তার থেকে বেশি। এরপরে তিনি গুম ও মানবাধিকার বিষয়ে টাচ করেছেন। গুম ও মানবাধিকার 2টা অধ্যাদেশ বাতিল করে দিয়ে সরকার শেখ হাসিনার সেই পুরনো পথেই হাঁটছে। এরপরে তিনি মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যে একটা বিতর্ক তৈরি করা হয়েছে, মূলত এটি আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছিল। বিএনপি সেখানে পাড়া দিয়েছে এই ফাঁদে। মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থান এটা তো কখনো এক জিনিস নয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ পেয়েছি, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। এমনকি নাহিদ ইসলাম বলেছেন যে ওই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতাই 24-এর জুলাই গণঅভ্যুত্থান। সুতরাং মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধের জায়গায়, জুলাই গণঅভ্যুত্থান থাকবে জুলাই গণঅভ্যুত্থানের জায়গায়। দুটির আলাদা সম্মান। যেমনটি মুক্তিযুদ্ধ এবং 90-এর আন্দোলন এক নয়, 69-এর গণঅভ্যুত্থান এক নয়,
তেমনি এইগুলোর সাথে 24-এর গণ অভ্যুত্থান সম্পূর্ণ আলাদা জিনিস, প্রত্যেকের আলাদা আলাদা মর্যাদা রয়েছে। সুতরাং আওয়ামী লীগের ফাঁদে পাড়া দিয়ে বিএনপি এখন এই বিতর্কটা উস্কে দিয়েছে। অথচ আমরা, অর্থাৎ নাহিদ ইসলাম বলেছেন যে এনসিপি কখনোই এই জাতীয় কথা বলে নেই যে আমরা জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের উপরে স্থান দিয়েছি। তারাই মূলত খুব সুকৌশলে এই ফজলুর রহমান, আন্দালিব রহমান পাত্রা এই বক্তব্যগুলো ছড়িয়ে বেড়াচ্ছে। এরপরে তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বলেছেন, এখানে তিনি চমৎকার একটি ইঙ্গিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ভারতের সাথে সম্পর্ক চেয়েছেন কিসের ভিত্তিতে? আওয়ামী লীগ যে কাজ করে সম্পর্ক বৃদ্ধি করেছিল সেই পন্থা অবলম্বন করে, নাকি তার থেকে আরো বেশি কিছু দিয়ে? এইটা তিনি জনগণকে পরিষ্কার করতে বলেছেন, জানাতে বলেছেন। এবং ভারতের সাথে সবাই সম্পর্ক ভালো চায়, তবে সেইটা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, কোনো চাকর এবং মনিবের সম্পর্কের ভিত্তিতে নয়, পরিষ্কার করে তিনি জানিয়ে দিয়েছেন। এরপরে তিনি খুব চমৎকার একটি জায়গায় আঘাত করেছেন, অর্থাৎ 17 বছরের যে দুর্নীতি, এই দুর্নীতির তিনি তদন্ত চেয়েছেন। এই সাথে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ যে পরপর দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল, এই দুর্নীতিটা কারা করেছিল তাদের চেহারাটা জনগণকে জানানোর জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। সরকারকে কোর্ট আনকোট করে তাহলে একটা বিপদে ফেলে দিল না সরকারকে? কঠিন একটা বিপদে ফেলে দিল। বিএনপি এই জায়গায় কোঁ করবে, কোনো কথা বলতে পারবে না, মায়ের হবে, কোনো সাউন্ড হবে না, এই জাতীয় আর কি। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাংবাদিকদের উপরে ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলা করেছে, তারপরে চট্টগ্রাম সিটি কলেজে যে ছাত্র দল শিবিরের উপরে অস্ত্র নিয়ে হামলা করে পায়ের রক কেটে দিয়েছে, এই বিষয়গুলো তিনি এনেছেন যে এইগুলোর বিচার এখনো হয় নাই, কাউকে গ্রেপ্তার করা হয় নাই, সাংবাদিকদেরকে মারধর করা হয়েছে। যে সাংবাদিকরা বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো আন্দোলন এবং বিশেষ করে 24-এর গণ আন্দোলনে তারা ব্যাপক ভূমিকা পালন করেছে, তাদেরকে ছাত্রদল পিটিয়েছে। ছাত্রদলের এই টুকাইরা, এই বিষয়টা নাহিদ ইসলাম এখানে অ্যাড্রেস করেছেন। এরপরে মাজার ভাঙার বিষয়ে তিনি কথা বলেছেন। মাজার ভেঙেছে বিভিন্ন জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়, বর্তমানেও কিছু মাজারে, সর্বশেষ কুষ্টিয়াতে যে মাজারটা ভাঙা হলো সেখানে অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ ওইখানের এমপি বিএনপির সংসদ সদস্য এবং এই সামনের কাতারে যারা ছিল তারা ছাত্রদল যুবদলের সভাপতি, সেক্রেটারি, এই পদধারী। তাহলে অন্যের উপরে কেন দোষ চাপানো হচ্ছে এবং এটার কেন সুষ্ঠু তদন্ত হচ্ছে না? এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে চরম অবনতি ঘটেছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এখানে কোট আনকোট করে তিনি বক্তব্য দিয়েছেন যে তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অন্য সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ততা দেখাতে গিয়ে তার নিজের ঘর তিনি সামলাতে পারছেন না। এরপরে তিনি জঙ্গিবাদ নিয়ে কথা বলেছেন। জঙ্গিবাদ যে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে জঙ্গিবাদ নাটক সাজিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের উপরে যে অত্যাচার করেছেন, এই বিষয়টা তিনি টাচ করেছেন। এরপরে তিনি সরকার যে কৃষক কার্ড দিচ্ছেন, এই কৃষকদের অবস্থা নিয়ে কথা বলেছেন। কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, মধ্যস্বত্ব ভোগীরা সবকিছু খেয়ে যাচ্ছে, এই বিষয়টা টাচ করেছেন। আর জুলাই গণহত্যার যে বিচার, এই বিচার প্রক্রিয়া মনে হচ্ছে স্থিমিত হয়ে গেছে। প্রধান প্রসিকিউটরকে সরিয়ে দিয়ে বর্তমান যাকে আনা হয়েছে, তিনি কি সমঝোতার মাধ্যমে এই অপরাধীদেরকে পার পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছেন কিনা, বা সরকারের সাথে তাদের কোনো চুক্তি হয়েছে কিনা, এই জাতীয় বিষয়গুলো বলেছেন। সর্বশেষ তিনি তার নির্বাচনী এলাকা সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন যে আমি বিরোধী দলে থাকার কারণে সরকার ওখানে যাকে দিয়ে কাজ করাচ্ছে তিনি হচ্ছেন পরাজিত প্রার্থী, সেই পরাজিত প্রার্থীকে দিয়ে তিনি এখানে উন্নয়ন কাজের দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা এবং আমার নির্বাচনী এলাকা কাছাকাছি হওয়ার কারণে একদিকে উন্নতি হচ্ছে, আরেকদিকে যখন উন্নয়ন হচ্ছে না, তখন এখানে প্রচন্ড একটা বৈষম্য শুরু হয়েছে। এই বৈষম্য তার ক্রেডিট দেওয়ার দরকার নেই, কিন্তু উন্নয়ন হোক, এটা তিনি চমৎকার একটি ইতি টেনেছেন। তিনি সমস্ত বিষয়গুলো সামনে এনে চমৎকার একটি বক্তব্য উপস্থাপন করেছেন। সরকারি দলের তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে তারা কোথায় কোথায় ভুল করছে। সরকারি দল এখান থেকে শিক্ষা নেবে বলে আমরা আশা করি। ফজা তো মিছা কথা বলেই, তার উপরে ভুলভাল কথা বলে। ওর মিছা কথা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এই যে দেখেন, কিসের মুক্তিযুদ্ধ করেছে ওইটা দেখাইছিলাম। ওটি এটা আমার কইতে খারাপ লাগতেছে, কিন্তু না কইও পারি না। এই যে মুক্তিযোদ্ধারাই কলে তাদের নিজেদের পচায়। আপনারা সবাই দেখেছেন না যে এটা কইতেছে যে ফজা মুক্তিযোদ্ধা ছিল না? না দেখে থাকলে দেখেন। যে ফজলুর রহমান ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হলো সে জানের শেষ। এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাথে গেছে, রক্ত দিচ্ছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া বা আমি মনে করি সেটা উচিত না। একদম মিথ্যাবাদী এইভাবে মিথ্যা কথা বলবে কেন? শুনেছেন, এটা যখন ভাইরাল হয়েছে তখন সে আবার পোল্টি মারিচ্ছে। দেখেন পোল্টি মেরে কি কয়। আমি ফজলু ভাই মুক্তিযোদ্ধা না, ফজলু ভাই কমান্ডার না, এগুলি সম্পূর্ণ মিথ্যা আমি বলি নাই। ফজলু ভাই আমাদেরকে বিজাগ্রত করছে মুক্তিযুদ্ধের কথা বলে। কাজে এই ফজলু ভাইয়ের মন্তব্য বলা এটা আমাদের দ্বারা এটা সম্ভব না। এই সাংবাদিক সাহেব আমার এই আগের আলাপ বাদ দিচ্ছে, পরের আলাপ বাদ দিয়া আমার উপরে এই কথাটি আর কি লাগাইছে। এরা এই জন্য আমার মান ইজ্জত নষ্ট করছে। ফজলু ভাইয়েরও ক্ষতি বা নষ্ট হয়েছে। নিজেই কইছে ফজা মুক্তিযোদ্ধা ছিল না, কমান্ডার ছিল না। আবার নিজেই কয় আমি কই নাই। বাটপার কেমন দেখেন, মানে মুক্তিযোদ্ধা হইলে কি বাটপার হইতে হয় নাকি? বাঁচাইছে যে বুড়া কয় না, এগুলো এডিট করা যায়, অথবা এ আইডিয়া বানাইছে। যাই হোক, ফজার কথায় আসি। ফজা কইতেছে পাল বংশের রাজধানী নাকি বগুড়ার মস্তানগড় ছিল। শুনেন, পাল বংশ আজ থেকে 1000 বছর আগে বগুড়ার মহাস্থানগড় পুণ্ড্রবর্ধনের রাজধানী স্থাপন করে বাঙালির যে শাসন শুরু করেছিল। শুনেছেন,
এ বালছুন পাল রাজাদের রাজধানী মহাস্থান ছিল নাকি রে বালছুন মুরুক্ষ সোদা এটাকে মুক্তিযুদ্ধের ইতিহাস পাইছু মনের মাধুরী মিশে কবু হ্যাঁ পালেদের রাজধানী ছিল গৌড় মালদা মুর্শিদাবাদ রাজশাহী চাপাই নবগঞ্জ এই এলাকায় অনেক জায়গায় ঘুরিছে পাটলিপুত্র টুত্র মেলা জায়গায় গেছে এমনকি বিক্রমপুরেও আসিছে কিন্তু কোনোদিনই মহাস্থান করে তাই যায়নি বরেন্দ্র অঞ্চলে ছিল বরেন্দ্র অঞ্চল ভুলভাল ইতিহাস করলে গেলে তোর ব্যবস্থা হবে দাঁড়া তোর কি করা হবে সেটা পরে দেখাচ্ছি আবার দেখেন কইতেছে নীলকরের অত্যাচারে ৭৪-এর মন্বন্তর হয়েছিল তখন নাকি মায়েরা ছড়া কাটতো খোকা ঘুমাইলো পাড়া জুড়াইলো বর্গি এলো দেশে শুনেন যখন ১৭৫৭ সনে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন মানুষ জর্জরিত হয়েছিল, ১৭৭০ সন যাকে বলা হয় ৭৪-এর মন্বন্তর, সেই সময়ে যখন বাংলার ১/৩ লোক না খেয়ে মরেছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন বাংলার মায়েরা কেঁদে কেঁদে ছড়া বলতো ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। শুনেছেন এ বালছুন ওটা ৭৪-এর মন্বন্তর না ৭৬-এর মন্বন্তর এটারে ৭৬ বলা হয় কারণ ইংরেজি ১৭৬৯ থেকে ১৭৭০ এই সময়টা হয়েছিল মন্বন্তর ওটা বাংলা সনে ছিল ১১৭৬ বাংলা তাই নাম হয়েছে ৭৬-এর মন্বন্তর লিগায় নিছে দেখেন লিগে তাও ভুলভাল বলে লিগে বানতে পারে না ঠিক মতো এইগুলো সংসদে গেছে মানুষের পাবলিকের টাকা এত খরচা করে করছে এখানে আর খোকা ঘুমালো পারে জলে রেখে নীলকরদের অত্যাচারের টাইমের সরা নাকি হালা বালচুন মূর্খ সোদা বর্গী তোর পিতৃভূমি ইন্ডিয়ার মারাঠা আদর্শ বাংলা আসতো আলীবর্দী খানের টাইমে বর্গীদের বিরুদ্ধে আলীবর্দী খান মানে এই সিরাজউদ্দৌলার নানা বর্গীদের বিরুদ্ধে আলীবর্দী খান তরুণ সিরাজউদ্দৌলা মির্জাফর আলী খা যুদ্ধ করে মির্জাফরের বিরুদ্ধে বর্গীরা পরাজিত হয় এটা কি মুক্তিযুদ্ধের ইতিহাস যা খুশি তাই কয়ে দেবো হ্যাঁ তোর গোষ্ঠীরে সুইজাল দিয়ে রান্না করে খাওয়ানো লাগবে মাদারগঞ্জ থেকে মাংস কিনা তোর হোম ডেলিভারি পাঠানো লাগবে দাঁড়া আবার দেখেন কয় ক্ষুদিরামের ফাঁসি আবার নাকি প্রফুল্ল চাকিরও ফাঁসি দিছিল শোনেন ২০০৫ সন থেকে ধরে ৮ সনে ক্ষুদিরাম মের ফাঁসি, যে ফাঁসিতে গান হয় বাংলায় আজও একবার বিদায় দেমা ঘুরে আসি, সেই প্রফুল্ল চাকির ফাঁসি, এই যে যুদ্ধ, তারপরে চিত্তরঞ্জন দাস শুনিছেন কত বড় মূর্খতা প্রফুল্ল চাকিরকে ফাঁসি দিছিল নাকি জানেন তো ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি ওই ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা ছোড়ে তারপর দুইজনে পালায় দুই দিকে ক্ষুদিরাম ধরা পড়ে প্রফুল্ল চাকিরে ধরতে গেলে নিজেই সুইসাইড খায় তারাও ফাঁসি দিয়ে দিছে প্রফুল্ল চাকিরে আচ্ছা জানেন তো কিংসফোর্ডকে মারতে যে পারে নাই যে তারা মারা যায় দুইজন নারী কিন্তু এইটারে গ্লোরিফাই করার কি আছে এরা গীতা পাঠ করে পূজা দিয়ে মারতে গেছে বোমা তাও ঠিকঠাক মতো মারতে পারে নাই ভাবেন তো হাসিনার আমলে দুইজন মুসলমান নামাজ পইরা কোরআন শরীফ পইরা বোমা মারতে যাইতেছে হাসিনার বিচারপতিরে যে কিনা খালেদা জিয়াকে জেলে দিছে বা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দিছে মারতে গিয়া মাইরা ফেলাইলো দুই নারীরে বাঙ্গু সেগুলাররা কি করতো তাইলে দুনিয়া মাথায় তুলে ফেলতো না ক্ষুদিরামকে নিয়ে তো করে না ক্ষুদিরামকে তো জঙ্গি বলে না ক্ষুদিরামকে তো সন্ত্রাসবাদী বলে না একই তো কাজ নাকি ভিন্ন কাজ এই হইতেছে এদের ভণ্ডামি তুই কইতেছে মুক্তিযুদ্ধ এত সহজ না শুনেন আমি আজকে আপনাদের কাছে বলতে চাই মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। সহজ তো নাই রে বালচুন কত মিছা কথা বানায় কইতে হয় গোজা দিতে হয় কিন্তু মিলে না শেষ পর্যন্ত দেখেন কি কয় স্পিকারকে কইছে আপনি সিলেটে যুদ্ধ করেছেন সিলেটের বন্দুকের গুলির আওয়াজ হইতেছে আর ওই ময়মনসিংহ সে বসে শুনিচ্ছে শুনেন আপনি যে এখানে বসে আছেন, আপনি যে সালুটি করে যুদ্ধ করেছিলেন ৪ দিন, কত লোক মারা গিয়েছে, কত সন্তান শহীদ হয়েছে, একটা বন্দুকের আওয়াজ একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ হায়দারেরা, সেই শব্দ আমার বাড়ি থেকে ১০০ কিলোমিটার দূরে সেই শব্দ আমি শুনেছি। ওই যে ধানোয়া কামালপুরে কর্নেল তাহেরা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের সংবাদ শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি। শুনিছেন আচ্ছা আমাদের মাননীয় স্পিকার হাফিজ ভাই আপনি বসে বসে শুনলেন এগুলা আপনি একজন সামরিক বাহিনীর লোক একজন সামরিক কর্তা আপনি একজন সামরিক কমান্ডার আপনি এগুলো শুনলেন বসে বসে কিছু কইলেন না সিলেটের ছোটখাটো পারমাণবিক বোমা মারলো তো ময়মনসিংহের শব্দ পৌঁছাবে না ১০০ কিলোমিটার দূরে শব্দ নাকি শুনিছে তারপর কালামপুরের যুদ্ধের শব্দ নাকি শুনিছে কিশোরগঞ্জ থেকে এটা ২০০ কিলোমিটার দূরে দেখেন ইতিহাস কইতেছে ৮ মিনিটে কতগুলা মিছা কথা বানায় কইল পাবলিকের টাকা খরচা করে বালসাল জোকার গুলা মেতাকার করে সংসদ ভবনে আবার দেখেন কইতেছে শিল্পকলার গান হইতে দেয় নাই প্রেসিডেন্ট আমলে বাউল গান হইতে দেয় নাই শুনেন আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই ৫ই আগস্টের পরে কি হলো আমাকে একটু ৫ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন এইখানে ইউনূস সরকার ছিল আমি শিল্পকলার সামনে থাকি একটা গান হইতে পারে নাই একটা নাটক হইতে পারে নাই একটা লালনের গীতি হইতে পারে নাই একটা বাউল গান হইতে পারে নাই সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল শুনিছেন এই যে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন স্তরে সাংস্কৃতিক আয়োজনে হামলা হইলো শিল্প একাডেমিতে সারা দেশে স্বাধীনতা দিবস বিজয় দিবস অন্যান্য দিবসে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে বাউলদের নিয়ে সাধু সঙ্গ হয়েছে গান হয়েছে নাটক হয়েছে লালন গীতি হয়েছে এইগুলো এরা কয় মিছা কথা কেন কইলো এগুলো এক্সপান্স কেন করা হইলো না এর গোষ্ঠীরা সুইজাল দিয়ে রান্না করে খাওয়ানো উচিত খাওয়াদান এডিটার সাহেব এবার
আমি তোর গোষ্ঠীরে চুই ঝাল দিয়ে রান্না করে খাওয়ামু, ওরে মাদার গঞ্জ থেকে মাংস কিনে তোরে হোম ডেলিভারি পাঠামু, আমি তোর গোষ্ঠীরে চুই ঝাল দিয়ে রান্না করে খাওয়ামু। খাইছু হোম ডেলিভারি পাইছু? হ্যাঁ হালা বালশুন ফজা পাগলা। সে আবার নালিশ করে। ফজা পাগলা যারা বলে তারা নাকি অসভ্য। শুনেন, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিন এটা বলেন। তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। শুনেছেন? ওই নিজেই ফজা পাগলা উপাধি পাই উচ্ছ্বসিত হয়েছিল। পারলে নাচে। এই যে দেখেন কি কয়, এই পেপারেও আসিছে, এডিটর সাহেব ভিডিও দেখান। কাজে পাগলা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা, ঠিক আছে। পাগলা তো সাংঘাতিক একটা উপাধি আমাকে দিছে। আমি এটা চিন্তা করে বাইর করছি যে আমাকে পাগলা বললো কেন এইসব এই মৌলানা নামদারি লোকেরাও। দেখলেন যে ঠিকই বলছে। দেখেছেন? আচ্ছা বলেন, তোর কি মাথা মতো ঠিক আছে? নাই তো, পুরাই আওলায় গেছে। এই হইতেছে মুক্তিযুদ্ধের বীর আইকনিক ফিগার। এই মুক্তিযুদ্ধ কি মাল তাইলে বুঝেন তাইলে? মুক্তিযুদ্ধ তাইলে কি জিনিস? এই সংসদের রাজাকার কইয়া হুঙ্কার দেয়। দেখেন, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযুদ্ধরা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। দেখেছেন? হাসিনাও এক রাজাকারের বাচ্চা কইয়া হেলিকপ্টারে ভাগিছে। এই যে দেখেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তারপরে সে ঐতিহাসিক মিছিল শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিহাস পাল্টায় গেল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সংসদ শেষ হয়ে গেল, আমরা একটা ভালো বিষয় নিয়ে বেশ সময় কাটাতে পারতাম, আপনারাও পারতেন। মন্দ ভালো মিলে সংসদটা দেখলে ভালোই লাগতো। শেষ হয়ে গেল গতকালকে। তো শেষে সমাপনী ভাষণে সবাই কাঁপায় ফেলছে। সেটা নাহিদ বলেন, জামাতের আমির সাহেব বলেন, ইভেন কি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, সবাই তাদের সমাপনী ভাষণে একে অপরকে আক্রমণাত্মক কথা বলছে। এটাই নিয়ম সংসদের। কিছু কনস্ট্রাকটিভ কথা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমাইছে জালাউদ্দিন সাহেব। উনি শায়েরি মায়েরি কইয়া উর্দু মুর্দু কইয়া সংসদকে হাসায় একদম শেষ। নিবে উনি তো এরকমই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে তো নতুন করে কিছু বলার নাই, যদিও তার লোকজন মানে ডক্টর জাহিদুর রহমান আজকে থেকে ব্লগ বানাইছে, আমাদের সবাইকে বলছে আপনারা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণটি শুনবেন। উনি হলে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা। উনি আমাদেরকে বলতেছেন শোনার জন্য। আরে জাহিদ সাহেব শুনছে, আর আপনার কথাই কেউ শুনবো না। যারা শোনার তারা এমনিতে শুনবে, যারা সংসদকে পছন্দ করে সংসদ দেখে তারা শুনবে। আপনার একটা মন্ত্রী পদমর্যাদায় থাইকা জনগণকে রিকোয়েস্ট করা, এটা কোন পর্যায়ে যাচ্ছে যাই না। কারণ এর আগেও তো উপদেষ্টা ছিল, হাসিনা আমারও উপদেষ্টা দেখছি আমরা, কিন্তু সেই উপদেষ্টারা কখনো এরকম পয়সা ছামছামি করতো না। আপনি যেটা শুরু করতেন ভাই, যাক হইতেই পারে, কারণ ইউটিউবার থেকে একটা প্রতিমন্ত্রী হয়ে গেছেন, জীবনে রাজনীতি করতে হয় নাই, টকশো করছেন, ইউটিউবিং করছেন, তারেক রহমান আলু করলে প্রতিমন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আছেন, করবেনই, চাকরি তো বাঁচায় রাখতে হবে। কিন্তু আমি মেনলি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিব, উনি অনেকগুলো সত্য কথা বলছেন। এর মধ্যে ধরেন উনি একটা কথা যখন বলছেন চট্টগ্রামের বন্যা নিয়া, উনি অবগত স্বীকার করছেন চট্টগ্রামে বন্যা হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত। এটা তো স্বাভাবিক ভাই, বন্যা তো প্রধানমন্ত্রী আনে নাই, বা দেশের কোনো মন্ত্রী আনে নাই, বা দেশের কোনো বিরোধী দল আনে নাই, বন্যা তো এটা প্রাকৃতিক দুর্যোগ, স্বীকার করেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনি দেখছেন কিনা জানি না, আপনার প্রতিমন্ত্রী মীর শাহ আলম নাম, ওনার মধ্যে কোন ডিপার্টমেন্টের জানি না, উনি চিটাগাং ভিজিটে গেছেন, যা বলতেছে চিটাগাংয়ে কোনো পানি আসে নাই, চিটাগাং ডুবে নাই, চিটাগাংয়ের মতোই আছে। ইভেন কি চিটাগাংয়ের যে বর্তমান মেয়র ডক্টর শাহাদাত, উনিও বলে চিটাগাংয়ে কোনো পানি নাই। অথচ মাননীয় প্রধানমন্ত্রী হাজার 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 ব্লগ, হাজার হাজার মিম, হাজার হাজার রিলস, পুরো বাংলাদেশটা সারা বিশ্বময় সয়লাভ হয়ে গেছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ইউরোপিয়ান টেলিভিশনেও চিটাগাংয়ের সেই দৃশ্য দেখাচ্ছে। অথচ আপনার মন্ত্রী বা আপনার মেয়র বলতেছে চিটাগাংয়ে কোনো পানি নাই। দেখেন বন্ধুরা, ওই মন্ত্রী মহোদয় কি বলেন। দেখেন আমি পাসপোর্ট 6 ইঞ্চি বেশি আছি, অবস্থা কেমন দেখছেন? ও ভাই, উনি উপরে ঢুকে গেছে, উনি অলরেডি দাঁড়িয়ে আছে। এই আপু আপনি কোথায় দাঁড়িয়েছেন? ভাই ভাই হাই হাই, 5 দিনে বৃষ্টিতে পুরো চট্টে গেছেন ভাই। আল্লাহ 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 আল্লাহ, কি অবস্থা আল্লাহ, তোমার এই অবস্থা। এবার দেখেন মেয়র মহোদয় কি বলেন, যিনি চিটাগাংয়ের নগর পিতা, উনি বলেন চিটাগাংয়ে কোনো পানি নাই। দেখেন ভিডিওটা। তো আসলে এইগুলাকে সংস্কার করতে হবে। আপনারা অরিজিনাল সংস্কার কতটুকু করবেন জানি না,
আশ্বাস দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, জুলাই সনদ সংস্কার হবে। কবে হবে তা জানি না, এক সেশন পেরিয়ে গেল, পরের সেশনে কী হবে জানি না। এখন তো দেখবে যে বিরোধী দল তাদের বিরুদ্ধে আন্দোলন করছে কিনা, আন্দোলন করলে তারা এক পথে যাবে, আন্দোলন না করলে তারা এক পথে যাবে। এখন ওই সংস্কারের আগে নিজের দলে একটু সংস্কার করেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনি দলের নেতাদেরকে বলেন চামচামি কম করো, সত্য ঘটনা পাবলিককে বোঝাও। কারণ পাবলিক কিন্তু এখন সেই আগের পাবলিক নাই যে একটা টেলিভিশন বিটিভি যা দেখাইবো আমরা তাই দেখুন, সেটাই বিশ্বাস করুন। টিভি যেমন তেমন, টিভিগুলোকে যদি কন্ট্রোলেও নেন, কিন্তু কিন্তু এই ভার্চুয়াল মিডিয়া তো আপনি কন্ট্রোলে নিতে পারবেন না। কাজে আপনি যিনি মন্ত্রীর দায়িত্বে আছেন, যিনি উপদেষ্টার দায়িত্বে আছেন, যিনি কোনো ডিপার্টমেন্টের হেড আছেন, মিথ্যা বললেন না ভাই, মিথ্যা বললে কোনো লাভ হবে না। এবং এই মিথ্যার বিচার এখানকার জনগণই করবে। দেখেন বিচারের কথা মনে হয়ে গেল সেই বিচারপতির কথা, আপনারা হয়তো কল্পনা শুনছেন উইলস লিটল ফ্লাওয়ারের সেই ছোট্ট ঘটনাটা, এটা এখন বিরাট আকার হয়ে গেছে। 16 তারিখের ঘটনা আমি ছোট্ট করে বলি। উইলস লিটল ফ্লাওয়ারের একটি 10ম শ্রেণীর ছাত্র তার টিচারকে জিজ্ঞেস করছে, তার টিচার ছিল তখন পদার্থবিজ্ঞানের টিচারকে জিজ্ঞেস করছে যে স্যার বাংলার এই চ্যাপ্টারটা আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেবেন। স্যার বলছে আমি দেখো বাংলা ডিপার্টমেন্টের না, তুমি তোমার বাংলা টিচারকে জিজ্ঞেস করো। এরপর 2-3বার জিজ্ঞেস করার পর টিচার বলছে তুমি তোমার বাংলা ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করো, আমি তো এইটার ডিপার্টমেন্ট না, আমি তো ফিজিক্স পড়াই বাবা। তখন এই ছাত্রটি, বেয়াদব ছাত্রটি, টিচারের গোপনাঙ্গে গিয়ে হাত দিয়ে একটা চাপ দিয়ে দিয়েছে। বুঝতেই পারেন কি লজ্জার কথা, কি ঘৃণার কথা। পড়াশোনা তবে আমরাও করছি, স্কুলে টিচারকে দেখলে কাপড় নষ্ট হয়ে যেত। সেই ছেলেটি টিচারকে এমনভাবে অপমান করেছে। টিচার তার বাবা মার কাছে বিচার দিয়েছে। এখন তার বাবা মাকে, তার বাবা হলো একজন বিচারক, সুপ্রিম কোর্টের অথবা হাইকোর্টের বিচারক। বুঝতেই পারেন বিচারকের ছেলেকে এমন করে বলেছে। বিচারককে বিচার দেওয়ার পর বিচারক বলেছে আপনি আমার বাসায় আসেন। আমি ছোট্ট করে ঘটনাটা বলছি। বাসায় গেছে, বাসায় যাওয়ার পর তাকে অপমান করা হয়েছে এবং বিচারক বলেছে তো আপনি আমার ছেলের কাছে ক্ষমা চাইবেন। আশ্চর্য ব্যাপার, টিচার রাগে দুঃখে ক্ষমা চেয়ে ওখান থেকে এসছে। এই টিচারের সাথে আরেকজন টিচার ছিল, তারা দুজনেই দেখেছে ঘটনাটা। এরপর এটা কলেজে রাষ্ট্র হয়ে গেছে, তার স্টুডেন্টরা শুনেছে, এটা নিয়ে মানববন্ধন হয়েছে 17, 18, 19 তারিখের দিকে। এবং ওরা এই বিচারপতির নামে স্টুডেন্টরা মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছে প্রধান বিচারপতির কাছে, এই বিচার চাই। এখন ওই পর্যন্তও ঠিক ছিল। এখন যেটা হয়েছে, এখন সেই বিচারপতি উল্টো সেই টিচার মহোদয়ের বিরুদ্ধে মামলা করেছে যে এই টিচার আমার ছেলেকে প্রাইভেট টিউশন নিতে যে মিসহ্যান্ডেল করেছে। অথচ টিচার মহোদয় বলছেন আমি কোনো প্রাইভেট টিউশন নেই না, আমি কোনো কোচিং সেন্টার চালাই না, আমার নিজের ছেলে আর 2-1জনকে আমি আমার খুব নিকটস্থ কাউকে পড়াই। এই ছেলেটি 2025 জানুয়ারি মাসে 1 মাস এসেছিল, দ্যাটস ইট। সেই 25 জানুয়ারি চলে গেছে, এটা 26 জুন, 1.5 বছর পর সে আমার কাছ থেকে কোন রিভেঞ্জ দিতে আসছে জানি না। এখন এই যে মামলাটা বা জিডিটা করেছে, এখন এই টিচার মহোদয়কে দৌড়াতে হবে আদালতে। এই হলো বাংলাদেশের বিচার। এগুলো আপনারা দেখেন না মন্ত্রী মহোদয়রা? আমাদের মিলন সাহেব কোথায়? ওনার এখন বলা উচিত না টিচারের ওখানে হাত দিয়েছে কেন? টিচারের ওখানে হাত দেওয়া যাবে না, টিচারকে সম্মান করতে হবে। বলেন না কেন মিলন সাহেব? বলেন না ভাই। যে দেশের শিক্ষকের প্রতি সম্মান থাকবে না সেই জাতি কোনোদিন উঠতে পারবে না। শিক্ষক পিতৃ সমতুল্য, শিক্ষক গুরু সমতুল্য। সেই শিক্ষককে অপমান করবে, হতে পারে সে জজ সাহেবের ছেলে, হতে পারে সে বাংলাদেশের রাষ্ট্রপতির ছেলে, কিন্তু তার শিক্ষক, তার গুরু, তাকে যেমনভাবে অপমানটা সে করেছে, তারপর সে আবার তার বাবা মার কাছে গিয়ে বিচার দিয়ে আবার টিচারকে ডাকিয়ে এনেছে, আবার তাকে অপমান করেছে। এখন তার নামে জিডি করেছে, জিডি থেকে হয়তো মামলায় রূপান্তরিত হবে। এই বেচারি শিক্ষক মহোদয়কে আদালতে ঘুরতে ঘুরতে কয়েক জোড়া স্যান্ডেল নষ্ট করতে হবে, কতগুলো টাকা খরচ করতে হবে। এই কি আমাদের দেশ? দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।